Bueno, ওং জবাকুসুম সংকাশ কাশ্য প্রিয়ং মহাদ্রুতিং ধন্তারিং সর্ব পাপগ্ন পাণ তস্মৈ দিবাকরম দ্রব্য শঙ্কং তুষারভ্যং ক্ষীরোদা দানব সম্ভবং নমামি শশিনাং ভক্তং শম্ভুর কুটভূষণম। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জ ধরণী সমগ্রং ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভং কুমারং শক্তি হস্তং লোহিতং নমাম্যহম প্রিয়ঙ্গু কালিকাশ্যামাং রূপিণং প্রতিমাং বুধং সৌম্যং সর্বগুণোপেতং তং বুধং শশিনাং সুতম Tang দেবানাংচ namami ঋষিণাং Brihaspati. দেবতানাম এষিনাঞ্চ গুরুং কনকসন্নিভং দেবানাংচ দেবানাংচ ঋষিণাংচ গুরু কনক সন্নিভং বন্দে ভূতং ত্রিলোকে লোকেশং তং নমামি বৃহস্পতিম হেমকুন্দ মূলালভ্যং দৈতনাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং গুরু ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন 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 Jai সমভাষং Baba. কবিপুত্রং গমাগ্রজং বন্দন চয়পখং বিষ্ণুনাং মহাগ্রহং ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তার্শনেচ্চরম অর্ধকায়ং মহাকায়ং Sayang. সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম্যহম পলাশ ধূপ সংকাশং তারকা গ্রহ বিমর্দকং রৌদ্রং রৌদ্রত্মকং কুরুং তং কেতুং প্রণমাম্যহম। Itu. ওং নমো নভগ্রহ। অসংখ্য ধন্যবাদ। যদিও আপনার নেটের জন্য বেড়ে গেছে, তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা দ্বিতীয় ব্যাচ, ক্লাস নাম্বার 6, এবং বিষয় হচ্ছে শিরোরেখা বিচারের কৌশল। তো আপনাদের প্রথম প্রশ্ন থাকবে যে স্যার, শিরোরেখা বিচারের কৌশল শিখবো, কিন্তু আমাদের বোর্ডে দুটি হাত অঙ্কিত এবং একটি ছক কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনাদের। প্রশ্নটা যখন বলবো তখন লিখে নিবেন যে কেন এই প্রশ্নটা। Oi, Jai. তো দেখুন, খুব মনোযোগ সহকারে একটু শুনেন যে আমরা কিন্তু আপনাদের যে নোটটি দিয়েছি, শিরোরেখা মানে কি? মানুষের মস্তিষ্ক, এটাকে মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা বলা হয়। হুম। তো মস্তিষ্কে কোন গ্রহ অবস্থান করে? রবি। মস্তিষ্কে রবি। সুন্দর, রবি অবস্থান করে। এইবার রবি টোটাল মস্তিষ্কটাকে শাসন করে, তাই তো? আবার এই Ah, মুখমণ্ডলে কিন্তু 12টি রাশির অবস্থান রয়েছে। স্যার। 12টি রাশির অবস্থান রয়েছে না? আপনারা জানেন না অনেকে? সেই জানি 12টি স্যার। রাশি যেমন আহ, এই চুলের কাছে কপালে যেমন কর্কট রাশি, তারপরে ধরেন কপালের মাঝখানে হচ্ছে আপনার বৃষ রাশি। এইভাবে মুখমণ্ডলে কিন্তু 12টি রাশি আমাদের চিহ্নিতকরণ আছে। এই যে শিরোরেখা বা মস্তিষ্ক রেখা, আমরা মস্তিষ্ক বিচার করব, তখনই কিন্তু ওই 12টি রাশি কিন্তু এখানে চলে আসবে, যেহেতু মস্তিষ্কের মধ্যেই কিন্তু 12টি রাশি রয়েছে। ভাবতে হবে কিন্তু, শুধু স্যার হরে কৃষ্ণ শিরোরেখা স্যার। বিচার করে দিলেই যে আমরা পার পেয়ে যাব তা কিন্তু নয়। যেমন ধরুন, বাম চক্ষুতে মিথুন রাশি, তাহলে মস্তিষ্কের মধ্যেই তো মিথুন রাশি রয়েছে। তাহলে শিরোরেখায় যদি কোনো ত্রুটি থাকে, সেটি কিন্তু ওই মিথুন রাশির ত্রুটি তখন ধরা হবে। তখন ধরা যাবে যে তার বাম চক্ষুতে ত্রুটি হবে। যখন ডান চক্ষু কি, ডান চক্ষু হচ্ছে ধনু রাশি মনে হয়, ধনু রাশি। ডান চক্ষু যদি ধনু রাশি হয়, তখন শিরোরেখার কোনো ত্রুটি ওই জাতকের কিন্তু ডান চক্ষুতে সেই ত্রুটিটা দেখা দেবে। তো এই যে 12টি রাশি আমরা কেন জানবো এই শিরোরেখা বিচার করার ক্ষেত্রে? আমরা সাধারণত কি শিখি জানেন? যে বই দেখে কি শিখি বা বই পড়ে কি শিখি? শিখি হচ্ছে শিরোরেখা যদি আয়ুরেখার সঙ্গে, এই দেখুন 2 নাম্বার হাতে হচ্ছে আয়ুরেখার সঙ্গে যুক্ত করা আছে, আর 1 নাম্বার হাতে দেখুন আয়ুরেখা থেকে বিযুক্ত আছে। আবার আমরা বলি যে শিরোরেখা আয়ুরেখার সাথে যুক্ত থাকলে ছোট জীবন খুব কষ্টে যায়। আবার আয়ুরেখার গোড়ায় যদি শিকলের মতো থাকে, তাহলে জীবন খুব কষ্টের মধ্য দিয়ে শিশুকাল অতিবাহিত হয়, বা যে বয়স পর্যন্ত যায় সেই বয়স পর্যন্ত অতিবাহিত হয়। এটাই কিন্তু আমরা জানি। তাছাড়া কি জানি আমরা বই পুস্তকে? শিরোরেখা যদি আয়ুরেখা থেকে বিযুক্ত বা আধা ইঞ্চি উপর থেকে ওঠে বা ফাঁকা রেখে ওঠে, তখন আমরা কি বলি? যে এরা হচ্ছে
কোনো না কোনো ভাবে অশান্তি ভোগ করে, একটু রাগী যেদিক রোদি হয়, তারপরে ধরেন ঘরে অশান্তি থাকে, মানুষের ঘৃণার পাত্র হয়, এইসব দিকগুলোই কিন্তু আমরা বই পুস্তকে পড়ি। আবার শিরোরেখার আমরা বয়স বের করি কিভাবে? হলো, শিরোরেখার বয়স বের করি হচ্ছে, দেখুন শিরোরেখাকে মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত আমরা 100 বছর ধরি। তো প্রথম যে অংশটা, এই তর্জনী এবং মধ্যমার মাঝ বরাবর রেখা টেনে আমরা প্রথমটা 25 বছর ধরি, এই পরেরটা 25 বছর, তারপরে 75 বছর, তারপরে 100 বছর। তাহলে আমরা এখানে একটু লিখে নিই। একশো বছরের পরে এখানে আরেকটি প্রশ্ন আপনাদের থাকে, সেটি হচ্ছে আয়ু রেখায় 120 বছর আর শিরো রেখায় 100 বছরের পরে আর নেই কেন? ধরুন মস্তিষ্ক 100 বছরের পরে গিয়ে মানব মস্তিষ্ক আর মানে কাজ করতে চায় না, তখন সে ওই শিশুর মতো আচরণ করে, অর্থাৎ মস্তিষ্ককে যেদিকে নেওয়া হয় সে সেই দিকেই যায়। তার জন্য ওই মস্তিষ্ক রেখায় 100 বছরের পরে গিয়ে আর এটার গুরুত্ব দেওয়া হয় না, তার জন্য মস্তিষ্ক রেখাকে 100 বছর ধরা হয়। তো প্রথম 25 বছর আমরা কি বলি যে শিরোরেখায় ছেদ, প্রথম 25 বছরের মধ্যে। তখন আমরা কি বলি যে এ মাথায় প্রথম 25 বছরের মধ্যে আঘাত খাবে। এবার যে আঘাত খাবে সেটি মাথার কোন জায়গায় আঘাত খাবে? মাথার সামনের পাশ রয়েছে, বাম পাশ রয়েছে, ডান পাশ রয়েছে, পিছন পাশ রয়েছে, কান রয়েছে, চোখ রয়েছে, নাক রয়েছে, ঠোঁট রয়েছে, দাঁত রয়েছে, থুতু রয়েছে। মাথার কোন জায়গায় আঘাত খাবে কি করে বের করবেন? হ্যাঁ নমস্কার তন্ময় মণ্ডল। কিভাবে বের করবেন? কেউ বলতে পারবেন কিভাবে বের করবেন? পারছেন না? পারবে না স্যার। হ্যাঁ পারবেন না। তাহলে মস্তিষ্কের কোথায় আঘাত হানবে? ওই যে বললাম না, মানব মস্তিষ্কে যে মুখমণ্ডলে 12টি রাশি রয়েছে, ওই 12টি রাশির অবস্থান কিন্তু আমাদের জানতে হবে। তখন না এই হরোস্কোপটি, আপনারা যে প্রথম প্রশ্ন লিখেছেন যে স্যার হাতের রেখার ক্লাস হচ্ছে কিন্তু হরোস্কোপ কেন অঙ্কিত রয়েছে, সুবীর মহন্ত বাবু খুব ভালো করে খেয়াল করেন যে হ্যাঁ কেন স্যার। এটির গুরুত্ব, এটি কিন্তু বুঝতে হবে এবং আপনার শিক্ষার্থীদের কিন্তু বোঝাতে হবে যে ওকে স্যার। এই যে মস্তিষ্কে বা মুখমণ্ডলে যে 12টি রাশি রয়েছে, ওই 12টি রাশি দিয়েই কিন্তু বের করতে হবে তার রিপু ভাব থেকে ওই 25 বছরের যে শিরোরেখায় ছেদ রয়েছে তার মস্তিষ্কের কোন জায়গাটিতে আঘাত করবে, এটি কিন্তু বের করতে হবে। তার মধ্যে আরেকটি জিনিস ধরে নেবেন, সেটি লিখে নিন আপনারা, যে আমরা জানি যে রাহু সব সময়ের জন্য বাম সাইডকে আঘাত হানে আর হচ্ছে কেতু ডান সাইডকে আঘাত হানে, শরীরে টোটাল শরীরে। এটা একটা টোটাল শরীরের জন্য একটি নোট। এইবার তাহলে আপনাদের প্রশ্ন হচ্ছে মুখমণ্ডলে রাশি চিহ্নিত আছে, পিছন দিকে তো নেই, মাথার পিছন দিকে তো নেই, তাহলে আমরা পিছন দিকে কে আঘাত করবে? পিছন সাইডটা একটু লিখে রাখেন, বৃহস্পতি আঘাত করে পিছন সাইডকে। দেবগুরু বৃহস্পতি পিছন সাইড বা ব্যাক সাইডকে দেখে, যেমন সাইনাসাইটিস, মাথার পিছন সাইডে ব্যথা, ঘাড়ে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, কার্বাঙ্কল, এগুলো বৃহস্পতি শাসন করে, অর্থাৎ বৃহস্পতি লিখে নিন। ভিডিও অন করতে হবে, মোতালেব প্রধান, প্রসেনজিৎ বাবু, ধনঞ্জয় রায়, ভিডিও অন করবেন। তো এইবার ধরুন লোকটি ঠোঁট কেটে গেছে, 25 বছর বয়সের মধ্যে শিশু মানুষ সাইকেল চালাতে চালাতে বা কোনোভাবে তার ঠোঁট কেটে গেছে। এবার আপনার কিন্তু শিশু জন্মের পর লিখতে হচ্ছে যে তার 25 বছরে একটি আঘাত হানবে, বা শিরোরেখা কাটা দেখে বললেন যে 25 বছরের মধ্যে আঘাত হানবে। তাহলে 25 বছরের মধ্যে যে আঘাত হানবে, এটি ঠোঁট কাটবে না কান কাটবে না নাক কাটবে না কপাল কাটবে না চোখ বন্ধ হবে?
এটি জানার জন্য আমাদের একটি হরোস্কোপ তৈরি করতে হবে। তো সেই হরোস্কোপটি তৈরি করে আমরা কোথায় কোথায় দেখব? আমরা একটি হরোস্কোপ তৈরি করি, তারপরে আমরা কোথায় কি দেখব আমরা ভেবে ফেলি। দেখেন কত সহজ, মানে ক্লাস একটু মনোযোগ দিলে জ্যোতিষশাস্ত্র কত সহজ এটা বলে বোঝানো যাবে না। কিন্তু যখনই আমরা মনোযোগ দিতে পারবো না, তখন কিন্তু আমাদের কাছে মনে হবে এই জ্যোতিষ হচ্ছে মহাসমুদ্র, এ হচ্ছে চরম কঠিন, এ আসলে শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। দেবদার বাবু খেয়াল করেন, আপনি পরে যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নের উত্তরও কিন্তু এখানে আসবে। ভিডিও অফ করে বসে থাকা যাবে না। আপনি একজন শিক্ষক মানুষ, আপনি ভিডিও অফ করে বসে থাকবেন। তো একজন একটি একটি জন্ম তারিখ বলুন, যে কোনো একজন জন্ম তারিখ। স্যার হ্যাঁ, আমি আজকের ছকটা আপনার মানে দিলে হয় না স্যার? হয় হয়। আজকে শিশু তাহলে জন্মগ্রহণ করেছে যে। হ্যাঁ, যে আজকের ছক আপনার ওখানে যদি দেন, তাহলে আজকে তো তারিখ লিখছেন 17/5/2024, বারে শুক্রবার, 27 আপনার মানে 17 স্যার, মঙ্গলের নক্ষত্র 9। 17 না 18 স্যার, আজকে 16 হ্যাঁ 17। হ্যাঁ, বের করুন আজকের সকাল আজ- 8টা। আজকে 8টা দিয়ে বের আজকে করুন। 17। হ্যাঁ আজকে মঙ্গলের সংখ্যা। বের করুন। আপনি সব থেকে হ্যাঁ বড় মঙ্গলের। আপনার কথাই আমরা গ্রহণ আপনি করলাম। আসেনি স্যার, আমি একটু বলতে চাই আপনার মানে আপনি লিখতে থাকেন, সিনিয়রেরা সফটওয়্যারে বাইর করুক। আমি বের করছি লগ্ন মিথুনে, হ্যাঁ, তারপরে সিংহে চন্দ্র, তারপরে কন্যায় কেতু। কন্যায় কেতু, কুম্ভে শনি, হ্যাঁ, মিনে রাহু। মিনে রাহু মঙ্গল, হ্যাঁ, মেষে বুধ শুক্র, বিষে রবি বৃহস্পতি, এবার সবটা ঠিক আছে কিনা একটু দেখতে বলেন। ঠিক আছে, দেখুন সবটা ঠিক আছে কিনা। ঠিক আছে, স্যার ঠিক আছে স্যার। যদি ঠিক থেকে হ্যাঁ থাকে। গুরুজি নমস্কার। হ্যাঁ নমস্কার। তো দেখুন, যদি ছকটি ঠিক থাকে, তাহলে আমাদের কথা হচ্ছে যে শিরোরেখায় ছেদ বা শিরোরেখা ভাঙ্গা বা শিরোরেখা কাটাকাটি, শিরোরেখায় রাহুর ক্ষেত্র থেকে রেখা এসে শিরোরেখাকে কেটে দিয়েছে। মানে শিরোরেখায় যে কোনো ত্রুটি মানেই আমরা জানবো যে শিরোরেখা মানে তার মাথায় আঘাত লাগবে। আমার কথা হচ্ছে যে ওই জাতকের যে আঘাতটি লাগবে বা শিরোরেখায় যে ত্রুটিটি থাকবে, সেই ত্রুটিটি তার মস্তিষ্কের কোন জায়গাটিতে আঘাত হানবে। তাহলে এই জাতকের রাশি কি? রাশি হচ্ছে এই সিংহ জাতক এই রাশি। জাতকের রাশি হচ্ছে সিংহ রাশি, আর লগ্ন হচ্ছে তার লগ্ন হচ্ছে মিথুন। মিথুন। হ্যাঁ, সুন্দর। তো এইবার মিথুন লগ্নের ক্ষেত্রে আমরা কোন গ্রহকে পাপ বলেছি আর কোন গ্রহকে শুভ বলেছি, এটা কেউ বলতে পারবে? মঙ্গল, মঙ্গল, বৃহস্পতি, রবি পাপ, হ্যাঁ, মঙ্গল আর বৃহস্পতি রবি পাপ। শুক্র একমাত্র শুভ গ্রহ। মঙ্গল বৃহস্পতি রবি হচ্ছে পাপ, আর শুক্র হচ্ছে একমাত্র শুভকারক গ্রহ। হ্যাঁ তাহলে স্যার। এই লগ্নের শিরোরেখা অর্থাৎ মস্তিষ্ক শাসন করে রবি। তাহলে মিথুন লগ্নের ক্ষেত্রে রবি পাপ এবং সে দ্বাদশে বসে আছে। আর চন্দ্র কোন নক্ষত্রে আছে, একটু নক্ষত্রটা দেখে আসেন। চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে? চন্দ্রের ডিগ্রি কত এটা বললেও হয়ে যেত। আচ্ছা, যাই হোক। চ- চন্দ্রের ডিগ্রি স্যার 20 ডিগ্রি পূর্ব 8 ফাল্গুনি মিনিট। স্যার, পূর্ব ফাল্গুনি। পূর্ব ফলগুনি হ্যালো, নক্ষত্র। পূর্ব ফাল্গুনি ফলগুনি স্যার। নক্ষত্রের অধিপতি কে? পূর্ব ফল্গুনী। শুক্র। পূর্ব ফলগুনির অধিপতি কে? শুক্র শুক্র স্যার। শুক্র শুক্র।
এই দেখেন, স্যার ক্লাস শুক্র কঠিন গ্রহ। হলে কিন্তু আপনাদের তখন অধৈর্য লেগে যাবে ক্লাস কঠিন হলে, কিন্তু মোটেও কঠিন নয়, একটু ধৈর্য ধরে শুনুন, দেখেন কত সহজ। তো এই যে পূর্ব ফল্গুনী নক্ষত্রে চন্দ্র বসে আছে, তাহলে এই লগ্নের ক্ষেত্রে আমাদের রবি যে শিরোরেখার মালিক সে পাপ হয়ে দ্বাদশে বসে আছে। আমরা দ্বাদশ ঘর থেকে কি বিচার করি সেই নোটগুলো কি আছে আপনাদের জানা মুখস্থ আছে? দেননি স্যার, ব্যয় অল্প ব্যয় অল্প। ব্যয় বিচার করি ব্যয়। কিন্তু ব্যয় কেন? মুখ্য স্থান, বন্ধি, ক্ষতি, পাপ, বিচ্ছেদ, দারিদ্রতা, হ্যাঁ দুঃখ, ব্যয়, হ্যাঁ হ্যাঁ, এগুলো বিচার করতে এগুলোও হবে। তো আছে, এগুলোও আছে। হুম, হুম। তাহলে সেই রবি কিনা তৃতীয় পতি দ্বাদশে বসে আছে, শিরোরেখার যদি 25 বছরে মধ্যে ছেদ থাকে, তাহলে আমাদের কি করতে হবে? তখন কিন্তু ওই দশা অন্তর্দশা বের করতে করতে আসতে হবে। যদিও আমরা দশা অন্তর্দশা বের করা এখনো শিখিনি, বা অনেকে জানেন অনেকে জানেন না। তাই। তো সেই দশায় আমরা কি বলি যে শুভ গ্রহের দশা এবং শুভ গ্রহের অন্তর্দশা শুভ ফল দেবে, আর অশুভ গ্রহের দশা অশুভ গ্রহের অন্তর্দশা অশুভ ফল দেবে। এটাই তো আমরা জানি, এটা কিন্তু জি আমরা স্যার। শিখি। অবশ্যই। যদি সেটুক শিখে থাকি, তাহলে আমাদের দেখে আসতে হবে দশা। এখানে আপনারা নোট লিখে রাখেন যে শিরোরেখা বিচার করতে গেলে আমাদের চার্ট দেখতে হবে, দশা দেখতে হবে, মানে লগ্ন সাপেক্ষে তার পাপ গ্রহ দেখতে হবে, আর হচ্ছে তার যেহেতু শিরোরেখায় ছেদ নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ দুর্ঘটনার কারক, মস্তিষ্কের দুর্ঘটনার কারক। তো দুর্ঘটনা বিচার করি কোন ঘর থেকে? অষ্টম ঘর থেকে স্যার। অষ্টম ঘর থেকে। আর 6 নম্বর ঘর থেকে? 6 নম্বর, হ্যাঁ, ব্যাধি থেকে ঘর। ঋতু, শত্রু, ঋণ, রোগ। হ্যাঁ, ছয় স্যার তাহলে বিপদ আপদের ঘর 6 নাম্বার, বিপদ আপদ। 6 আর 8 কিন্তু ঋণ। দেখতে হবে, 6 আর 8কে দেখতে হবে। তো এইখানে হ্যাঁ আপনারা হ্যাঁ, নোট করে রাখেন যে 6 এবং 8কে আমরা কিন্তু দেখব, এই যে 6 এবং 8 নাম্বার ঘরকে দেখব, এই দুটি ঘরকে কিন্তু দেখব। তো যখন 6 এবং 8 নাম্বার ঘরকে দেখব, তখন কিন্তু আমরা ওই পেয়ে যাব যে শিরোরেখার ত্রুটিটা আসলে তার কোন জায়গায়। এবার দেখুন 6 নাম্বার ঘর শাসন করছে কে? মঙ্গল। মঙ্গল কি হয়েছে? দশমে রাহু যুক্ত হয়ে অবস্থান করছে। যদিও ফলাদেশ বলতে লাগলে আপনাদের ভালো লাগবে না, বা আপনারা এটা হয়তো জানেন না, তার জন্য একটু কঠিন মনে হবে, কিন্তু রাহু মঙ্গল যুক্ত হয়ে বসে আছে দশম ভাবে, এবং এই রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে ষষ্ঠ ভাবে। অর্থাৎ এটি কিন্তু মঙ্গল লগ্ন সাপেক্ষে পাপ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাহুর দৃষ্টি ষষ্ঠ ভাবে পড়েছে, এটি আরো পাপের ভাব। অর্থাৎ ষষ্ঠ ভাব তার রিপু ভাব, রিপু ভাব কিন্তু ক্ষতির কারণ বৃদ্ধি আছে। করছে। সেই মঙ্গল কিন্তু মিলেছে। আজকে আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি স্বপন চক্রবর্তী, উনি বললেন আজকের প্ল্যানেটটি নিতে চিররেখার ক্লাসে। এইবার যদি বলি অষ্টম ভাব, মিথুন লগ্নের ক্ষেত্রে অষ্টম পতি শনির কথা কিছু বলা হয়নি, কিন্তু শনি অষ্টম এবং নবম পতি, সে নবমে বসে আছে, কিন্তু আগে অষ্টম পরে নবম। আগে তাহলে অষ্টম পরে নবম। তাহলে আগে অষ্টম সেই শনি নবমে ভাগ্যভাবে বসে আছে, তার মানে আগে কষ্ট দেবে পরে সুখ দেবে, এটাই হচ্ছে তার বিচার্য বিষয়। হুম। তাহলে সেই শনি মকর এবং কুম্ভ রাশির অধিপতি, সে কুম্ভেই বসে আছে। তাহলে মকরের হচ্ছে পাপ, মকরের হচ্ছে নিধন। তাহলে মকর রাশি কোন জায়গায় মুখমণ্ডলে কোন জায়গা দেখে? মকর 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 কোন জায়গা দেখে? ওট ওট। স্যার ওট, কপাল ওট। স্যার। না মকরে ওট ওট, মুখমন্ডল মুখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চিবুক চিবুক মনে হয়। আর হ্যাঁ, মঙ্গল ওট এই যে ওট কপালে। মুখ। হ্যাঁ, না ঠোঁট। আরে চিবুক মানেই তো ঠোঁট নাকি? হ্যাঁ এইটা এইটা শুভ মুখমন্ডল। এটা স্যার, শুভ এটা। হ্যাঁ, কোন জায়গা দেখে? এটা আমাদের শেখানো হয়নি আমি স্যার। দেওয়া হয়েছে আপনাদের, ওই নোট দেওয়া হয়েছে, ওই নোটের না ভিতর। না স্যার, নোট আমার ওইটা কাছে দেওয়া আছে হয় স্যার। নাই স্যার। আচ্ছা, না দেওয়া হলে আমি আজকে এই গ্রুপে দিয়ে দেবো। না এটা দিয়ে হচ্ছে না, আমি আলাদা দেখেছি। আচ্ছা, তাহলে একটু লিখে নিন, লিখে নিন। জি স্যার। প্রথম থেকে বলেন। ও তো এটা তো মুখমণ্ডল এঁকে বলতে হতো।
আচ্ছা লিখুন, আমি দেখা দিচ্ছি, লিখুন। চোখের, ওই সরি, চুলের কাছে কপালের উপরের ভাগে কর্কট। কর্কট। হ্যাঁ। হ্যাঁ, কাছে কপালের তারপরে মাঝখানে লেখেন বৃষ। বৃষ। কপালের মাঝখানে বৃষ। কপালে বাঁ মানে চোখ মিথুন। বৃষ, এইবার বাম ভুরু লেখেন কুম্ভ। বাম ভ্রু, কুম্ভ, ডান ভুরু লেখেন সিংহ। সিংহ, তারপর হচ্ছে বাম চোখ লেখেন হচ্ছে মিথুন। বাম চোখ, তারপরে হচ্ছে ডান চোখ লেখুন ধনু, ডান চোখ ধনু। চোখ, ভুল হতে পারে, পরে পাল্টায় নিয়েন যদি ভুল হয়। তারপরে হচ্ছে ডান চোখ, এবার ডান কান। আহ ডান চোখ কি স্যার? আহ, ডান চোখ ধনু ধনু। ধনু। হ্যাঁ ঠিক আছে। এইবার কান, ডান কান, ডান তুলা। কান, ডান কান তুলা। হ্যাঁ তুলা, এই তো সুন্দর। ডান কান তুলা। কি বলছে? বাম কান হচ্ছে মেষ। মেষ মেষ। মেষ। হ্যাঁ, আপনি একটু হ্যাঁ, বলে দেন, যদি ভুল হয় তা আপনি একটু বলে দেন। এইবার আর নাক। ডান গলা আছে। হ্যাঁ, নাকে নাকে মকর বিছা। বিচ্ছিক, বিচ্ছিক। বিচ্ছিক, বিচ্ছিক। নাকে হচ্ছে বিচ্ছিক, নাকের মাথায়। আর গলার ডান পাশ হচ্ছে ডান পাশ হচ্ছে কন্যা। 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 সুন্দর। হ্যাঁ, ডান কান, ওই ডান গলা হচ্ছে কন্যা। আর বাম গলা বাঁ হচ্ছে মিন। মিন। মিন মিন। মিন, বাম গলা মিন। আর লিখুন হচ্ছে ঠোঁট হচ্ছে মকর। হ্যাঁ, ওটা মকর আর নাকটা হচ্ছে বিচ্ছিক। হ্যাঁ, নাকটা বিচ্ছিক। সুন্দর। এই তো হলো। সুধীর কুমার মন্ডলের মুখস্থ রয়েছে। এর ভিতর লাস্টে যদি লাস্টে কি বললেন স্যার? বুঝতে লাস্টে হবে। ডেট বলেন। ঠোঁট, ঠোঁট মানে চিবুক, ঠোঁট, চিবুক হ্যাঁ, হচ্ছে মকর। মকরটা। তাহলে দেখুন, হলো। এই জাতকের কিন্তু অষ্টমপতি শনি নবমে অবস্থান করছে ভাগ্যভাবে। তার কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে ওই যে এই 25 বছরের মধ্যে যে দশা অন্তর্দশা পড়বে, ওই দশা অন্তর্দশাতে তার যদি শনির অন্তর্দশা বা শনির দশায় শনির অন্তর্দশা, বা ধরুন রবির দশায় শনির অন্তর্দশা, বা মঙ্গলের দশায় শনির অন্তর্দশা, বা বৃহস্পতির দশায় শনির অন্তর্দশা, তখন কিন্তু দেখা যাচ্ছে তার ওই ঠোঁট কাটতে পারে। আবার যদি ধরেন যে তার মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর্দশা, মঙ্গল পাপ, মঙ্গল ষষ্ঠপতি, তাহলে মঙ্গল মঙ্গল মেষ আর বৃশ্চিক, মানে ওই যে বৃশ্চিক নাক, আর মেষ হচ্ছে কোথায়? মেষ মেষ হলো বাম কান, না? বাম কান। আরে মেষটা বাম কান। বাম কান, হ্যাঁ, বাম কান, বাম কান। কান। সেটা তো আপনাদের বলতে হবে। তাহলে সেই বাম কানে আঘাত আনতে পারে মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর্দশায়। তাহলে শর্টটি কেন করলাম বুঝতে পারলেন এবার? এর উত্তরটা কি অবশ্যই পেয়েছেন? অবশ্যই। এটা কি সহজ না কঠিন ভেবে দেখুন এইবার। স্যার রাহুর মহাদশায় মঙ্গলের অন্তর্দশা তো ঘটতে পারে স্যার। হ্যাঁ, তাহলে এইবার রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশা, ওই যে বললাম রাহু বাম সাইড ধরে নেবেন আর কেতু ডান সাইড। তাহলে রাহুর দশায় মঙ্গলের অন্তর্ধত্তে হতে পারে। আবার রাহুর দশায় মানে কেতুর অন্তরেও যদি হয় তাহলে হতে পারে। কি হতে পারে? কারণ চতুর্থ ভাব মাতা মাতৃস্থান। তার মা হারানোর শোক পেতে পারে, জীবন সঙ্গী হারানোর শোক পেতে পারে, বন্ধু হারানোর শোক পেতে পারে, অংশীদারিত্বের শোক পেতে পারে, এগুলো পেতে পারে। সেটা তো স্যার লগ্নপতি স্থান, সেটা তো হ্যাঁ, বুধের। সেটা বুধের স্থান, ওটি তো শুভ। হ্যাঁ। এখনো ওটি না নতুন ফলাদেশ বিচার। ওখানে তো ওখানে তো কেতু আছে স্যার। এবারে বলছেন এই যে আচ্ছা
তো আমরা যদি সেই প্রশ্নের উত্তরটি ভালো করে জানি, যেমন হ্যাঁ বাবু এই সবে মাত্র ক্লাস করছেন কিন্তু সে মুখমণ্ডলের রাশিগুলো ওনার মুখস্থ রয়েছে, তাহলে আপনাদেরও কিন্তু ভাবতে হবে যে আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। দেখুন আমার স্মরণ শক্তি কম, আমার মনে থাকে না, কিন্তু এই যে কৌশলগুলো কিন্তু আমার মনে থাকে, যে কোন কৌশল অবলম্বন করতে হবে। আমরা যদি রাত দিন ধরে খালি শিরোরেখার বই পড়ি, কিন্তু আমরা শিরোরেখা শিখবো না, দেখবেন শিখবো না। কিন্তু যখন আমরা কৌশল রপ্ত করব, তখন কিন্তু দেখবেন আমরা শিরোরেখা কেন, আমরা সব রেখাকে তখন বিচার করতে পারবো। দেবদাস কার্জি বাবু কি মনে হয়, পারবো? অবশ্যই স্যার, হ্যাঁ, অবশ্যই। তাহলে এইবার যদি আপনি অবশ্যই পারেন, তাহলে এবার কিন্তু দেখতে হবে যে এই শিরোরেখা ধরেন, আমরা তো বলি যে সব বই পুস্তকে পাবো রাহুর ক্ষেত্র থেকে এসে শিরোরেখাকে ছেদ করেছে, রাহুর ক্ষেত্র থেকে আরেকটি রেখা এসে আবার এই ভাগ্যরেখা শিরোরেখাকে ছেদ করেছে। তাহলে আমরা কি পড়েছি, যে রাহুর ক্ষেত্র থেকে রেখা এসে আয়ু রেখাকে ছেদ করেছে, মানে আয়ুর ওই সময় আঘাত এনেছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে সে ভাগ্য রেখাকে ছেদ করেছে, মানে ভাগ্যের বিড়ম্বনা হয়েছে। এইবার সে শিরোরেখাকে ছেদ করেছে, মানে মস্তিষ্কেও তার ব্যাঘাত দিয়েছে। এটি কিন্তু আমরা বইতে পড়েছি। তাহলে আমার কথা হচ্ছে যে রাহুর ক্ষেত্র থেকে ছেদকারী আয়ুরেখা সে জীবনের কোন জায়গাটাতে আঘাত করেছে, ভাগ্য রেখায় ছেদ করে ভাগ্যের কোন বিড়ম্বনাটা তৈরি করেছে, আর শিরোরেখাকে ছেদ করে মস্তিষ্ক রেখা মস্তিষ্কের কোন জায়গাকে আঘাত করেছে। এই তিনটি জায়গা যদি আমরা সঠিক রূপে বের করতে পারি, তবে না এই মানে দেশ নয় বিশ্বব্যাপী সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের জয় জয়কার হবে, হবে এবং হবে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। নমস্কার স্যার। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। স্যার প্রশ্নটা হলো এই মানে চার্ট, ন্যাটাল চার্ট থেকে তো কোন অঙ্কটাকে এটা করবে বুঝতে পারবো, হাত থেকে এটা কিভাবে বুঝবো আর কি, সেটাই হলো প্রশ্ন। হ্যাঁ সেইটাই তো, আমরা তো ক্লাসটা হাত দেখা, আমি প্রথমেই বলেছি যে ক্লাসটি হচ্ছে শিরোরেখা বিচারের কৌশল। তাহলে আমাদের শিরোরেখাটি দেখতে হবে। আমরা যেটা বই পুস্তকে পড়েছি বা জানবো বা শিখবো, সেটি হচ্ছে কি, শিরোরেখা এই যে প্রথম দেখানো হয়েছে 25 বছরে সেট করেছে, বা ধরুন 50 বছরে সেট করেছে, 50 বছরে এসে লোকটি মাথায় আঘাত খেতে পারে, মাথা ফাটতে পারে, হয়তো মস্তিষ্কের রোগে আক্রান্ত হতে পারে, ব্রেন স্ট্রোক টেস্ট্রোক হতে পারে, এটা আমরা জানলাম। এমনকি 75 বছরে যদি ছেদ হয়, তাও কিন্তু একই ঘটনা ঘটতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে মস্তিষ্কে যে জায়গায় আঘাত আনবে, আপনি পরে যোগদান করেছেন, আমরা বলেছি যে মস্তিষ্কে বা মুখমণ্ডলে 12টি রাশি চিহ্নিত থাকে। এই 12টি রাশির মধ্যে তার এই মূল জন্ম ছকে ষষ্ঠ গৃহ এবং অষ্টম গৃহ আর লগ্ন সাপেক্ষে যে পাপ গ্রহ রয়েছে তার দশা অন্তর্দশা, এবং এই ষষ্ঠ অষ্টম পতির পাপস্থতা তার দশা অন্তর্দশায় বলে দেবে যে ওই জাতক বা জাতিকার ওই সময় কোন জায়গাটিতে আঘাত হবে। স্যার আমার প্রশ্ন এটা না তো স্যার, হ্যাঁ বলেন। আমি চার্ট বাদ দিলাম, হাত থেকে কিভাবে বুঝবো যে হ্যাঁ তার আপনার প্রশ্নের ব্রেনের। উত্তর দেবো, আপনার প্রশ্নের উত্তর দিব। প্রথম কথা হচ্ছে আমরা কেন এটিকে আনলাম, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের মাদার হচ্ছে ভারতীয় অ্যাস্ট্রোলজি, একে ছাড়া সম্ভবই নয়। তো যখনই আমরা হাতের রেখার একটানা বই পড়বো বা হাতের রেখা শিখবো, তখন আমরা হচ্ছে ভুলে যাব। তো ভুলে যাতে না যাই, তার জন্য আমাদের এই কৌশল অবলম্বন করতে হবে। এইবার হাত দেখে কিভাবে বুঝবো, আমাদের কথা হচ্ছে রাহুর ক্ষেত্র থেকে রেখাটি আসছে কোথা থেকে, রাহুর ক্ষেত্র থেকে। আপনাদের আরেকটি নোট কিন্তু আপনাদের দেওয়া হয়নি, বা অনেকে পেয়েছেন অনেকে পাননি। যেমন হাতের এই 9টি গ্রহের ক্ষেত্র দিয়ে কোন জায়গা থেকে কি বিচার করা হয়।
একটি নিয়ম আপনারা পাবেন। যখন দেখবেন যে এই হাতে রাহু মানে শিরোরেখাটি আয়ুরেখা যুক্ত, আর 1 নাম্বার হাতে হচ্ছে শিরোরেখা আয়ুরেখা থেকে বিযুক্ত। তো যখন বিযুক্ত, প্রথম কথা হচ্ছে যে যুক্ত ব্যক্তি ভীরু, প্রথম মানে উত্তর বা কৌশল, যে যার আয়ুরেখা শিরোরেখা যুক্ত সে ভীরু, আর যার আয়ুরেখা শিরোরেখা মুক্ত সে বীর, মানে সাহসী। তাহলে এই দুটি ধাপ আগে আমরা বের করে ফেলবো যে তার যুক্ত না বিযুক্ত। এইবার যুক্ত হলে কি হবে? যুক্ত হলে সাধারণত আমরা দেখি যে ছোটবেলায় সে অনেক কষ্ট ক্লেশ পায়, কষ্ট করে করে সে প্রতিষ্ঠা পায়। কিন্তু কষ্ট কোন দিকে পায় সেটা কিন্তু দিক অনুযায়ী আমাদেরকে বের করতে হবে ধাপে ধাপে। আরো একটা জিনিস দেখতে হবে যে আয়ুরেখা যদি শিরোরেখার সঙ্গে যুক্ত হয় তখন দেখতে হবে তার পারিবারিক ঐক্যতা। আর যদি আয়ুরেখার সঙ্গে শিরোরেখা মুক্ত থাকে তাহলে পারিবারিক বন্ধনের ছিন্নতা। নোটগুলো করেন, না হলে পরে ভিডিও দেখে ওই লেখার সময় পাবেন না, সঙ্গে সঙ্গে নোটগুলো করে নিয়ে। তারপরে দেখবেন যে আয়ুরেখার সঙ্গে যাদের যুক্ত তাদের দেখবেন যে আয়ুরেখার সঙ্গে যুক্ত আর আয়ুরেখার সঙ্গে মুক্ত। যারা আয়ুরেখার সঙ্গে মুক্ত শিরোরেখা মানে 1 নাম্বারটা, তাদের দেখবেন স্বজন শত্রুতা বেশি। আর যাদের আয়ুরেখার সঙ্গে শিরোরেখা যুক্ত হয়ে আছে মানে মুক্ত আর যুক্ত, যুক্ত। তো যখন যুক্ত হয়ে আছে তখন বহিঃশত্রুতা বেশি। এমনকি আয়ুরেখার সঙ্গে শিরোরেখা যাদের ফাঁকা থাকে মানে মুক্ত, যাদের ফাঁকা থাকে তারা বেশিরভাগ অসুখী, বীর কিন্তু অসুখী। আর যাদের আয়ুরেখার সঙ্গে শিরোরেখা যুক্ত থাকে তারা বেশি সুখী। এইবার যাদের আয়ুরেখার সঙ্গে শিরোরেখা ফাঁকা থাকে মানে বিচ্ছেদ মানে ওই মুক্ত, মুক্তরা কিন্তু ঘৃণার পাত্র হতে পারে, বীর কিন্তু সে ঘৃণার পাত্র। আর যখন আয়ুরেখার সঙ্গে শিরোরেখা যুক্ত থাকে সেই ব্যক্তি শ্রদ্ধার পাত্র। যে কথাগুলো বললাম এইবার প্রত্যেকের হাতের সাথে একটু শিরোরেখা দেখেন তো। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো যা যদি কারো শিরোরেখা ফাঁকা থেকে থাকে বা যদি কেউ ফাঁকা দেখে থাকে, তার চরিত্র জেনে থাকে বা যুক্ত জেনে থাকে, তাহলে তার এই কথাগুলো কি সঠিক না ভুল সেইটা আগে একটু বলুন। স্যার তাহলে স্যার মানে আয়ুরেখা শিরোরেখা যদি ফাঁকা থাকে তারা মানে তাদের শত্রু বেশি থাকে, মানে শত্রু বেশি থাকে, এই তো কথাটা। হ্যাঁ মিত্রতা কম থাকে, হ্যাঁ মিত্রতা কম থাকে স্যার, এই কারণে তারা স্বাধীন চেতা এই 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 বিষয়টার জন্য। হ্যাঁ ধরে নিতে পারেন, ধরে নিতে পারেন। এর সঙ্গে তো মানে শত শত নয় হাজার হাজার শব্দ জোড়া যাবে, এর সঙ্গে হাজার হাজার শব্দ জোড়া যাবে। স্যার এই মানে এই যে তার মিত্রতা কম থাকে, এই যে বিষয়টা মানে কেন আছে, প্রশ্নটা হলো কেন? কারণ হচ্ছে যে রাহু যখন শুক্রের সঙ্গে কানেক্টেড হয়, এই যে যখন আয়ুরেখার সঙ্গে মুক্ত থাকে মানে আয়ুরেখার সঙ্গে শিরোরেখা মুক্ত থাকে মানে সে বৃহস্পতির দিকে ধাবিত হয়, সে বৃহস্পতির দিকে এগিয়ে যায়। তখন সে সব সময়ের জন্য দেখেন ওই যে বললাম না যে ভীরু আর বীর, বীরেরা সব সময় আলাদা থাকার চেষ্টা করে আর ভীরুরা হচ্ছে সঙ্গ নিয়ে চলার চেষ্টা করে। বীর সবসময়ের জন্য আগে চলবে, তার পিছনে পিছনে সৈন্যরা চলবে। ইঁদুর যখন হিরে খায় তখন ওই ইঁদুরটি কিন্তু মনে করে যে আমি হিরে খেয়ে ফেলেছি মানে আমি জমিদার হয়ে গেছি, বিশাল ধনী হয়ে গেছি। ও সঙ্গী ছেড়ে আলাদা যে ঝুপটি মেরে বসে থাকে, ওই ঝুপটি মারা ইঁদুরটির পেট ছিঁড়ে কিন্তু সেই হিরে বের করে এনে রাজার কাছ থেকে পুরস্কার নেয়। অর্থাৎ বীরেরা সঙ্গ চায় না, আমি একাই 100, তখন সে বৃহস্পতির সাপোর্ট পায়,
ওই শিরোরেখা। আর যখন সেই শিরোরেখাকে ঠেলে দিয়ে আয়ুরেখার সঙ্গে মিলিয়ে দেয় তখন কিন্তু রাহুর সাপোর্ট পায়। যখন রাহুর সাপোর্ট পায় তখন ওই কাপুরুষতা, কপটা, লম্পটতা বা ধরেন ওই আপনার অসুখী, মানুষের ঘৃণার পাত্র, অতি সন্ন্যাসীতে গাদন নষ্ট, মানে কত রকম ভাষা দেবেন। তার জন্য সুভাষ রায় টিচার মানুষ আছেন, টিটু দাসবাবু টিচার মানুষ আছেন, যারা শিক্ষক আছেন, এমন শ্যামল কান্তি মণ্ডল আছেন, এই সব শিক্ষকরাই কিন্তু এই সব ভাষা সাহিত্য নিয়ে আসবেন। এমনকি আমাদের ওই যে কবি কবি কই কবি পেলাম না তো, মানুষ রায় স্যার সন্ধ্যায় যোগদান করবে, এখন করবে না। হ্যাঁ মানুষ রায়, হ্যাঁ, এনাদের কাজ স্যার হচ্ছে। আমার একটা কথা ছিল স্যার, আমার এই ছাত্রী হাতে অনেক জায়গায় দেখছি স্যার, উম, সবার না, অধিকাংশ ক্ষেত্রে শিরোরেখা আর যাদের এই আয়ুরেখা ফাঁকা আছে অনেকেরই লাভ ম্যারেজ হচ্ছে। এই লাভ ম্যারেজের সংখ্যা অনেক বেশি, বাস্তবেও দেখছি, বাইরেও দেখছি, আর আমার ছাত্রছাত্রীদের তো অনেকেরই দেখছি ছাত্রীগণ। এইবার এই যে যদি স্যার কোনো যুক্তি এইবার আছে যদি স্যার? দেখেন, আর কোনো কথা লাগবে না। আচ্ছা, বীরেরা যদি কোনো কিছু করে তার বিচার করার কেউ আছে? আমি কি বললাম, আপনি লিখেছেন না আয়ুরেখা থেকে মুক্ত মানে সে বীর, আর যুক্ত মানে ভীরু, বলছি না? ওরে বীর কি করবে? সে প্রেম করবে না কি টেনে নিয়ে আসবে, না ধরে এনে বিয়ে করবে? সিরাজউদ্দৌলা প্রতি রাত্রে একটা করে বিয়ে করতো নাকি যেন, ওই ইতিহাসে পড়েছি না? সিরাজউদ্দৌলা নাকি যেন কে, ইব্রাহিম লোদি, আহ ধুত্তরি। হ্যাঁ, স্যার আমার তো সিরাজউদ্দৌলা। ফাঁকা আছে। আলিফ লাইলা ছিলেন স্যার, আলিফ লাইলা। যাই হোক, অনেক রাজারা প্রতি রাত্রে, আরবি আমরা টয়লেট ইতিহাস পড়েছি, কি নাম আমার মনে নেই, তো সে প্রতি রাত্রে একটা বিয়ে করতো, সকালবেলায় মেরে ফেলতো, ভোরবেলায় মেরে ফেলতো। তাহলে কি হয়েছে? এটা আপনার ইতিহাস পড়েননি কেউ? ইতিহাসের শিক্ষার্থী নেই কেউ? কি বুঝলাম না। আচ্ছা, স্যার, আরব রজনীতে এরকম একটা কাহিনী আছে স্যার, আরব রজনী, আলিফ লাইলা রাত্রে একটা করে বিয়ে করে সকালবেলা মেরে ফেলে। আচ্ছা, যাই হোক, সেই দিন কি করবে সেটি কাউকে কেয়ার করে কথা বলবে না, কাউকে বলে কথা বলবে না, সে তার নিজের মতো করে। একটু ভাবুন তো, যে কয়টা পয়েন্ট দ্রুত লিখতে বললাম, ওই কয়টা পয়েন্ট নিয়ে একটু ভাবুন তো, ভেবে একটু আপনারা আপনারা আলোচনা করেন তো, সহযোগিতায় থাকেন তো, সুবীর বাবু, টিটু বাবু, আপনার সহযোগিতায় থাকেন তো, যে আমি যেটি বললাম সেটির সঙ্গে কল্পনা করুন। কারো হাতের সঙ্গে যদি যুক্ত থাকে, এই যে আমার শিরোরেখা কিন্তু আয়ুরেখার সঙ্গে যুক্ত, এই যে দেখুন যুক্ত, এই যে, স্যার আমারও যুক্ত। তার মানে আমি ভীরু। দেখেন তো স্যার, এই যে স্যার আমারও যুক্ত। এবার মুক্ত কেউ আছে আয়ুরেখার থেকে ফাঁকা? আমার স্যার আমার আমারটা মুক্ত একটু স্যার। দেখেন তো, আমারটা বলেন তো স্যার। স্যার আমারটা মুক্ত। আপনি তো যুক্ত। ও, আমারটা এটা মুক্ত, এটা মুক্ত। একটা মুক্ত এই হাতে। স্যারেরটা মুক্ত। দেবদাস বাবুরটা মুক্ত নাকি? হ্যাঁ, এটা মুক্ত স্যার, ক্লিয়ার দেখা যায়। দেবদাস না না যে না, মুক্ত না। স্যারেরটা মুক্ত। ওনার নিচে থেকে রাহুর ক্ষেত্র থেকে আরেকটি রেখা গেছে, ওটা ওনার মুক্ত না। যুক্ত অ্যাড করে দিয়েছে। হয়ে গেছে তো আমার যুক্ত করুন। আমার আমার যুক্ত। বৃহস্পতির ক্ষেত্রে গেছে যুক্ত যুক্ত দেখুন, স্যার। আরেকটি ওটা কথা বৃহস্পতি। শুনে বিচার স্যার করার আমারটা জন্য। আগে শুনুন, মোতালেব প্রধান, আপনি ভিডিও অন করছেন না কেন? আমারটা স্যার। আর দেখাতে হবে না, আপনার শুনে নিন। কথা হচ্ছে কি, আমি বলেছি আয়ুরেখার সঙ্গে শিরোরেখা যাদের ফাঁকা তারা বীর। তাদের মধ্যে দেখবেন যে অনেকের মানে হৃদয় রেখা থাকে না, শুধু একটি মাত্র শিরোরেখা থাকে, আয়ুরেখা থেকে আলাদা। তো আয়ুরেখা থেকে মুক্ত হয়ে সে সোজাসুজি মঙ্গলের ক্ষেত্রে যায়। তো এই যে শিরোরেখা থাকে, তারা বেশিরভাগ ওই সেনাবাহিনীতে চাকরি করে, রাগী জেদি ক্রোধী হয়, কিছুটা অহংকার তাদের মধ্যে থাকে, অর্থাৎ বীরত্বের একটা ভাব কিন্তু তাদের মধ্যে কড়া আকারে প্রকাশ পায়। সংসারের ভিতরে একক কর্তৃত্ব, হাম বড় মিয়া, আমি সব পারি, দুনিয়ায় আর কেউ পারে না, এই অহংবোধটা তাদের মধ্যে বেশি থাকে। আর ওই অহংবোধ হচ্ছে পতনের মূল। যখনই কিন্তু ওই আয়ুরেখা থেকে বিযুক্ত শিরোরেখা থাকবে, ওই ব্যক্তির জীবনে উত্থান পতনটা বেশি ঘটবে। আর যাদের আয়ুরেখার সাথে শিরোরেখা যুক্ত থাকবে,
তাদের জীবনে সংগ্রাম করে ধীরে ধীরে উঠবে, কিন্তু আর পড়বে না। অর্থাৎ এই জায়গায় ক্লাসে যত শিক্ষার্থীরা আছেন, যদি সংগ্রাম করেন, মানে প্রত্যেকের আয়ুরেখা শিরোরেখা যুক্ত, অর্থাৎ সংগ্রাম করে ধীরে ধীরে উঠবে, কিন্তু আর পড়বে না কখনো। এটি বিচার করতে হবে। এইবার হাত দেখে যখন আমাদের বিচার করতে হবে, তাহলে আমরা প্রথম কৌশল বা সূত্রে কিন্তু চলে গেলাম, যে দুটো শ্রেণীকে আলাদা করে ফেললাম, কে যুক্ত আর কে মুক্ত। যখন দুটিকে আলাদা করলাম, আলাদা করার পরে আমাদের দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ দেখতে হবে আগে শিরোরেখাটি ঢলা না শিরোরেখাটি সোজা, এটা আগে দেখতে হবে। শিরোরেখা যদি চন্দ্রের দিকে ঢলে থাকে, সেই ব্যক্তি আবেগ প্রবণ, দয়ালু, স্নেহপ্রীতি ভালোবাসা প্রবণ, মানে আবেগ বশীভূত হয়ে অনেক কিছু করে। যদি শিরোরেখাটি সোজা মঙ্গলের ক্ষেত্রে যায়, সেই ব্যক্তি রাগী, ক্রোধী, জেদি, অহংকারী হয়। আমরা তো বই থেকে পড়ে নিতে পারবো, কিন্তু আমার কথা হচ্ছে পড়ে নেব হেডিংটা কি দিয়েছে, বিষয়টা কি, শিরোরেখা বিচারের কৌশল। আমরা পড়ে নিয়ে কিন্তু শিখবো না যদি কৌশল রপ্ত না করি। আবার কি বলবো, শিরোরেখা উর্ধ্বগামী হয়ে নিচে গিয়ে, ধরুন আমাদের কাজ করেছে হৃদয় রেখাটি, তখন কি বলবো, অকালে শোক মুখ পাবো ইত্যাদি ইত্যাদি বহু কিছু, বা সে আগুনে পুড়বে, দুর্ঘটনায় মরবে, বা ধরুন সে খুব দুঃখ খাবে, অকালে জীবন হারাবে ইত্যাদি ইত্যাদি। আলোচ্য বিষয় যেটি আমাদের আসতে হবে, এইবার শিরোরেখার ত্রুটিগুলো কি, আর ত্রুটি মুক্ত শিরোরেখা, ত্রুটি যুক্ত শিরোরেখা আমাদের চিনতে হবে। কিন্তু বললাম যে শিরোরেখার ত্রুটি মানে শিরোরেখায় ছেদ, শিরোরেখায় বিন্দু, শিরোরেখায় জব, শিরোরেখায় ক্রস, শিরোরেখায় তিল, শিরোরেখা ভঙ্গ, এগুলো সবই কিন্তু ত্রুটি। তাহলে যে ত্রুটি, সেই ত্রুটির যে আঘাত, সেই ত্রুটির যে মস্তিষ্ক রেখার যে বাধা, সেই বাধার বয়সটি হাত দেখে বিচার করব, যে এই তর্জনী আর মধ্যমার মাঝ বরাবর টেনে প্রথম অংশ 25 বছর, একে মাঝ বরাবর টেনে 12.5 12.5 করবো, তার মাঝে টেনে 6.5 করবো। এভাবে আমরা ভাগ করে সেখানে চলে যাব যে কোথায় গিয়ে এই রেখাটি ত্রুটি। ভালো থাকলে তো ভালো, কিন্তু ত্রুটি যদি থাকে, সেই জায়গাটিকে আমরা স্কেল ধরে বিচার করি। এক্ষেত্রে ছোট একটি প্লাস্টিকের স্কেল, আমরা সবসময় 6 ইঞ্চি স্কেল আমরা চেম্বারে রেখে দেবো। রেখে দিয়ে কি করব, ওই স্কেলটা আমরা শিরোরেখার ঠিক এভাবে ধরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিস বন্ধ। হ্যাঁ, আপনি কোথায় আছেন এখন? তখন বাবু মিউট করতে হবে রে। আপনি মিউট করুন ফোনটা স্যার। আপনি মিউট করে কথা বলুন, মিউট করে কথা বলেন স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, একটু মিউট করে রাখেন, মিউট করে রাখেন। ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, আমি একটা আপনার যে বললেন যে, তা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। যে আয়ুরেখা শিরোরেখা এই আলাদা ফাঁকা থাকলে বীর হয়। আমরা তো আগে বীর হয় আর স্বতন্ত্র হয়, ঠিক আছে, এই স্বতন্ত্র হয়, ঠিক আছে, মেনে নিলাম। বীর যে হয়, এই জন্য এখানে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল। ধরেন শিরোরেখাটা ঢলে চন্দ্রের নিচে এলো, ফাঁকা থাকলো, ঢলের নিচে চন্দ্র এলো, এবার চন্দ্রের মধ্যে ক্রস তীর চিহ্ন থাকলো, তখন তার বীরত্বটা কিভাবে থাকে? বীর যেমন, এবং ধরেন আয়ুরেখা তো ত্রুটি আছে। আমি বলছি এই তত প্রশ্ন, হাতের রেখায় লাখো লাখো প্রশ্ন, প্রশ্নের উত্তর আমাদের বের করতে হবে। আমার কথা হচ্ছে, চন্দ্রক্ষেত্রে আয়ুরেখা থেকে বিযুক্ত শিরোরেখা চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়েছে, চন্দ্রক্ষেত্রে ক্রস তৈরি করেছে। তার মানে কি, চন্দ্র দুর্বল, তার মানে ওই বীর মাথা নত করেছে মায়ের কাছে বা নারীর কাছে বা তার বিপরীত লিঙ্গের কাছে, সেখানে গিয়ে মাথা নত করেছে, মাথা নত করে সেখান থেকে সে মুখ চুবড়ে পড়েছে।
বা বিপদগ্রস্ত হয়েছে, বা ধরুন সেখানে সে বীর একবার যদি মাথা নত করে, বীর যদি একবার মানে নমনীয় হয়, তাহলে বা একবার অস্ত্র জমা দেয় যে আমি আর যুদ্ধ করব না, আমি আর সন্ত্রাসী করব না, আমি আর বদমাইশি করব না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে, প্রশাসন ডেকে অস্ত্র জমা দিল। এইবার জমা যখন দিল, ওর হাতে কিন্তু আর কিছু নেই, অর্থাৎ সে সমর্পণ করলো। তার মানে বীরত্ব সমর্পণ করলো, চন্দ্রের অশুভত্ব কিন্তু তাকে ধরে নিয়ে আসলো, মানে ওই যে আবেগ চন্দ্রের অবসত্ব গ্রাস করবে। হ্যাঁ, চন্দ্রের অশুভত্ব তখন কাজ করবে। এইবার যদি আপনার বলেন, দেখেন কিভাবে বানাতে হবে। বানাতে হবে শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে গেছে। এবার মঙ্গলে ক্রস, তিল, তপ বিভিন্ন কিছু হয়ে আছে। তাহলে আমাদের মঙ্গল থেকে কি বলতে হবে? মঙ্গল থেকে শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে গেছে, মানে সে মূলত রাগী, জেদি, ক্রোধী, অহংকারী মানুষ। তাছাড়া মঙ্গলে জপ, তিল, ক্রস, জাল চিহ্ন হয়ে রয়েছে। তাহলে মঙ্গলটি অশুভ। যখন মঙ্গল অশুভ আর শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে গেছে, তখন কি হবে? সে যে ওই যে আগুনে পুড়বে, বা ধরেন বিশেষ করে এই দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ এগুলো ঘটবে। সেই সঙ্গে তার ওই মামলা মোকদ্দমা, মারামারি লাঠালাঠি, এই মারামারি লাঠালাঠি কাটাকাটি যত করবে, তত সে দুর্যোগে পড়বে। সাহস বীরত্ব দেখাতে গিয়ে স্যার ক্ষতি হবে স্যার বেশি। আচ্ছা কথা হচ্ছে যে যদি আমরা না মানি, যেমন ওই যে আহ, চেঙ্গিস খান। আচ্ছা স্যার, ওই যখন শিরোরেখাটা চন্দ্রের ক্ষেত্রে গেছে, তাহলে সে মানসিক বিষাদগ্রস্ত হয়ে পড়বে না? হ্যাঁ, পড়বে। সেটাই তো বললাম যে মানসিক বিষাদগ্রস্ত হয়ে নমনীয় একবার হয়ে যাবে, তার আর কিছু করার থাকবে না। মানে সে যেহেতু চন্দ্র অশুভ, চন্দ্রের অশুভত্ব কিন্তু ওখানে নিয়ে আসবে। কি আসলো? এইবার তাহলে শিরোরেখায় আমরা যখন উপরের দিকে যে মিলিত হবে, বেঁকে গিয়ে বুধের ক্ষেত্রে যাবে, শিরোরেখা উপরের দিক যাওয়া মানেই অশুভ। তো যদি যাওয়া মানেই অশুভ হয়, তাহলে আমরা যদি বেঁকে গিয়ে বুধের ক্ষেত্রে গিয়ে আঘাত হানি, তাহলে আমরা কি বলতে পারি না যে শেষ জীবনে তার এই 75 থেকে 100 বছর বয়সের মধ্যে বুদ্ধি ভ্রংশতা দেখা দেবে, সে ভুল করবে, জমি জমা কাউকে লিখে দেবে, লিখে দিয়ে সে পাগল প্রায় হয়ে যাবে? এটা বলতে পারবো না। যদি বেঁকে গিয়ে 75 বছর, 50 থেকে 75 পর্যন্ত রবি রেখার এখানে হৃদয় রেখাকে টাচ করে, তাহলে আমরা বলতে পারবো না যে তার এই অশুভত্বটা রবি কেন্দ্রিক অশুভ হবে, সেটি 75 বছরের মধ্যে, 50 থেকে 75-এর মধ্যে। এটা বলতে পারবো না। টিটু বাবু, পারবো বলতে? স্যার পারবো। এখানে স্যার আমার একটা প্রশ্ন এসে গেল। মঙ্গল ধরেন, মঙ্গলের মধ্যে ধরেন শুভ চিহ্ন আছে, ত্রিভুজ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন আছে, তখন মঙ্গল ক্ষেত্রটা একটু উপর দিকে গেল। উপর দিকে গেলে তখন তো তার হয়তো রাগ, যে অহংকারটা থাকবে, তো এটা শুভ দিকে থাকবে স্যার। আর যদি ক্রস বিন্দু, জাল, তিল চিহ্ন থাকে, তখন স্যার এটা অধঃপতনের দিকে যাবে, উচ্চ দিকে রেখাটা। সুন্দর। এর চেয়ে আর কি ব্যাখ্যা চাই? এই তো আপনার শিক্ষার্থীরা শিখে ফেলছে। তো এখন এখানে আমার স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে স্যার। সেখানে সেটা হচ্ছে যে আপনার এখানে তো মঙ্গলে মানে মিথুন আপনার লগ্নে মঙ্গল তো আপনার মানে বুধ তো আপনার মাল্টি ট্যালেন্টেড হয়। তো এখন তার আপনার মানে বুদ্ধিবংশ হবে কেন? হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের দেখতে হবে শেষ জীবনে শিরোরেখা উপর দিক মানেই অশুভ। তখন তার প্ল্যানেটে যদি বুধ ভালো থাকে, প্ল্যানেটে বুধ কিন্তু ভালো নেই, বুধ শুক্রযুক্ত হয়েছে। এই বুধ লগ্নপতি এবং চতুর্থপতি, চতুর্থ ভাবে আবার রাহু দৃষ্ট হয়েছে, বুধ কিন্তু রাহুর দৃষ্টি পড়েছে। তখন ওই প্ল্যানেট দেখে বলতে হবে যে তার দিকটা, খারাপ দিকটাই আসবে। আর যদি ভালো থাকে, তাহলে ভালো দিকটা আসবেই না। মানে না, ওখানে স্যার ওখানে 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 শুক্র আছে, শুক্র স্যার শুভ।
শুক্র শুভ থাকলে কি হবে? বুধ শুক্র যে কোনো লগ্নের ক্ষেত্রে এক গৃহে থাকা মানে ক্ষতিকর। আর সেখানে তার উপরে রাহুর দৃষ্টি পড়েছে, শনিরও দৃষ্টি পড়েছে, এটা শুভকর নয়। আমরা তো এই প্রসঙ্গে তো যাচ্ছি না। আমরা আচ্ছা যেটা পাচ্ছি, পামিস্ট্রিতে পাচ্ছি আয়ুরেখা ঊর্ধ্বগামী হয়ে মিলিত হলে সেটি অশুভ। আমার কথা ঠিক হচ্ছে আছে। ওই ক্ষেত্রটি যদি শুভ থাকে, যেমন মঙ্গলের চতুষ্কোণ, বুধের চতুষ্কোণ, বা ধরুন রবির রাইট। চতুষ্কোণ, রবি রেখা খুব সুন্দর, তো এরকম যদি থাকে তাহলে এই স্থিররেখার ত্রুটি কিছুটা কমাবে, কিন্তু ত্রুটি কিন্তু মুক্ত হবে না, রাইট। কিছুটা ঠিক কমাবে, আছে, ঠিক আছে, ক্লিয়ার স্যার। কিন্তু সে মুক্ত হতে পারছে না। তার সাথে শাখা রেখা যদি আরেকটা থাকে তাহলে এটা করে দেন, মানে একটা উপরে দিকে উঠলো, একটা শাখা রেখা নিচের দিকে থাকলো, তাহলে এই দুটোটা হয়ে যাবে, একসাথে হয়ে যাবে একটা। তো শিরোরেখা দুই ভাগে বিভক্ত। দেখেন এইখান থেকে কিন্তু আমরা পিছিয়ে গেছি। আপনাদের যখন এই রেখাটা দেখাচ্ছিলাম তখন কিন্তু আমরা এই উত্তরটা থেকে পিছিয়ে গেছি। এইবার ধরেন শিরোরেখা দ্বিখণ্ডিত, এই যে এই যে। হাতের রেখার ফলাফল যদি আমরা না বানাতে পারি তাহলে ৬,০০০ ক্লাস দিয়েও কিন্তু এই হাতের রেখা শেখানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। শিরোরেখা দ্বিখণ্ডিত মানে মস্তিষ্ক দুই দিকে ধাবিত হয়। তাহলে দুই দিকে যখন ধাবিত হয়, আমি এটি করব কি করব না, যাব কি যাব না, এই জ্যোতিষ শিখবো কি শিখবো না, এইরকম, অর্থাৎ মস্তিষ্ক সবসময়ের জন্য দুই রকম চিন্তা করে। একটি কাজ করতে গেলে বারবার ভাবায়, বারবার চিন্তা করায়, তারপর সে স্থির সিদ্ধান্তে আসবে কি আসবে না। স্থির কারক গ্রহ কে, সে তাকে কতটা সাপোর্ট দিচ্ছে তার উপর নির্ভর করবে সে সামনে আগাবে না পিছনে পিছাবে, ওই দুটির মধ্যে কোনটি বেছে নেবে। গতকাল এক ভদ্রলোক আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন যে আমি একটি ব্যবসা শুরু করব, সেটি হচ্ছে হোটেল ব্যবসা। চিন্তা করছি, যে ব্যক্তি পারিবারিক শত্রুর চাপে কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও জীবিকা মানে জীবন বাঁচানোর তাগিদে পলাতক জীবন যাপন করছেন দেশের বাইরে, তিনি বিদেশের মাটিতে একটি ব্যবসা করবেন, সেটি হচ্ছে হোটেল ব্যবসা। তো এই হোটেল ব্যবসা করবেন প্রশ্নটি করলেন, আমি উত্তরটি দিলাম যে আপনি আগস্টের আগে এটি করবেন না, এটি আগস্টের পরে যে চালু করুন, এর আগে করেন না। উনি বলল কেন করব না, আমাকে তো অনেক জ্যোতিষ বলেছে যে হ্যাঁ আপনি করেন। তাহলে আপনি আমার কাছে কেন প্রশ্ন করলেন? এই যে কেন প্রশ্ন করলেন, ওই কেনর উত্তর যদি দিতে হয় তাহলে ঠিক এই ক্লাসের মতো বুঝিয়ে যেতে হবে যে আমি কেন বললাম যে আগস্টের পর করুন। এটি কি ওই ভাগ্যফল প্রত্যাশী বুঝবে? বুঝবে না। হ্যাঁ, না বুঝবে না স্যার। না 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 তখন তাকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, এই যে আয়ুরেখা দ্বিখণ্ডিত, সরি শিরোরেখা দ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এই দ্বিখণ্ডিত হয়েছে আমাদের কোন জায়গা থেকে হয়েছে? দ্বিখণ্ডিত তো কয়েক জায়গা থেকে হতে পারতো, দেখুন। কেতুর জায়গা থেকে হয়েছে। হ্যাঁ, এটা কেতুর জায়গা থেকে হচ্ছে, এইবার রাহুর জায়গা থেকে হতে পারতো, বা ধরেন এই যে নিচে এই যে মঙ্গলের ক্ষেত্র থেকে হতে পারতো, পারতো না? পারতো। ভাগটা পারতো। কে করেছে? তাহলে সেই ভাগটাকে আমাদের দেখতে হবে যে আগে ভাগটা কি, কেন তারা দুই ভাই বা এক মস্তিষ্ক দুই ভাগ হলো, এটা আগে বুঝতে হবে। কেন? সে কি গোড়ার থেকে ভাগ হয়ে আসলো? গোড়ার থেকে ভাগ হয়ে আসলে রাহু তাকে ভাগ করেছে। যদি মাঝখান থেকে ভাগ হয় তাহলে কেতু তাকে ভাগ করেছে। যদি মঙ্গলের ক্ষেত্রে এসে ভাগ হয় তাহলে মঙ্গল তাকে ভাগ করেছে। যদি ঢুলে পড়ে চন্দ্রের ক্ষেত্রে যায় তাহলে চন্দ্র তাকে ভাগ করেছে। তাহলে ভাগ করার জন্য ওই গ্রহগুলো তাকে হয় সহযোগিতা করেছে, আর নচেৎ তার পাছায় চাপড় মারেছে যে তুমি দেশ আবার ছেড়ে পালাও, বা তুমি ভাগ হও বা পৃথক হও, আর নচেৎ সহযোগিতা করেছে যে তুমি একসাথে আমরা ব্যবসা করে বা আমরা কর্ম করে আমরা একসাথে উঠতে পারতেছি না, যার যার মতো চেষ্টা করি। অনেকে যেমন বাবা মা কোচিং এ কোনো কোনো শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়ান, আবার কোনো কোনো বাবা মা শিক্ষক বাড়ি এনে পড়ান। তাহলে এই যে ভাগ হওয়া,
মানে একসাথে পড়াবো না, তাহলে অত শিক্ষার্থীর মধ্যে আমার ছেলে ভালো পড়াশোনা করবে না, আমি বাড়ির টিচার রাখবো, আমার টাকা আছে বাড়ির টিচার রাখবো। কিন্তু ওই যে শত শত শিক্ষার্থীর মধ্যে থেকে শিখে সে যে আদর্শটুকু শিখে আসবে, এটা কি আপনি ওই বাড়ি টাকা দিয়ে টিচার রেখে দিতে পারবেন? ভেবে দেখুন, দিতে পারবেন? কেউ কি পারবে? না না স্যার। স্যার। এই দৈব অনুভূতি বা এই দৈবিক শক্তি, এটা যদি কেতুর থেকে ভাগ করে, হাতের মাঝখান থেকে যদি শিরোরেখা ভাগ করে, তাহলে মস্তিষ্কে দৈব অনুভূতিটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, দৈবিক শক্তিটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। তখন মানুষ ভাববে যে একদিকে দৈব বা দৈব দুই দিকে। সে তখন ওই ওই যে, এই তো ধর্মের গল্প দিতে গেলে তো আর থাকি না, মানে ওইখানে একটু বেঁধে যায়। কেউ দেখা যাচ্ছে ওই এক ঈশ্বর ঈশ্বর করতে করতে, মানে অন্যভাবে বলছি আর কি, ধরেন নদী পার হয়ে যাচ্ছে বা হয়তো তার বিপদ মুক্ত হচ্ছে। আবার কেউ দেখা যাচ্ছে মহান রাব্বুল আলামিন আল্লাহ ভগবান, আল্লাহ ভগবান করছে, সে ডুবে যাচ্ছে। মানে ওই দুই পথে পা দেওয়ার কারণে সে কিন্তু ডুবে গেল বা বিপদে পড়লো। আর যে এক নাম নিল, সে কিন্তু এক নামে পার হয়ে গেল। অর্থাৎ এই দ্বিমনা ভাব আমাদের বিচার করতে হবে যে দুই ভাগ করলো কেতু, কেতু কিনা আমাদের দুভাগ করেছে, দুই দিকে ঠেলে দিয়েছে। তাহলে দৈব আমাদের দুই দিকে যে ঠেলে দিল, এর কোনটি শুভ? আমাকে মাঝপথে ফেলে দিল কিনা? শিরোরেখা দ্বিখণ্ডিত মানেই এটাও কিন্তু শুভ যোগ নয়। মনে করতে হবে 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা একসঙ্গে মিলেমিশে করি কাজ, হারি জিতি না নাহিলাস, আমরা মিলেমিশে চলবো। আর আমাদের পৃথক করে দিল, তার মানে এটা শুভ নয়। যখন চন্দ্রের ক্ষেত্রে দ্বিখণ্ডিত হবে, তখন চন্দ্র তাকে পৃথক করতে সহযোগিতা করেছে। ওই যে সংকল্পের দৃঢ়তা থেকে সরিয়ে আনছে। কি সরিয়ে আনলো? রাজা সংকল্প করলো যুদ্ধে যাব, ওই চেঙ্গিস খানের মতো একদিনে একটা রাষ্ট্র দখল করব, লাখ লাখ লোক মারা যায়, তাতে ওনার কিছু যায় আসে না। উনি বিশ্বের মধ্যে সব থেকে বেশি নরহত্যাকারী। তাহলে উনি, এই যে লোকটি, তার চন্দ্রের দিকে শিরোরেখা ঢুলে পড়ল, বুঝুন এখানে কি করবে? ওই জাতক যুদ্ধে যাবে সংকল্প করেছে, কোন নারী বা ওনার স্ত্রী বা কোন স্ত্রী কারক গ্রহ, চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ বা বিপরীত লিঙ্গের গ্রহ, বিশেষ করে স্ত্রী কারক গ্রহ বা কোনো মমত্ব, তাকে কি করবে? বাধা দেবে। তুমি দিও না, তাকে সহযোগিতা কিন্তু করবে না। কারণ যুদ্ধ জিনিসটা তো শুভ না। যুদ্ধ কি শুভ? তুমি মেরে ধরে অপরের রাজ্য দখল করবা, রাষ্ট্র দখল করবা, এটা কি শুভ? শুভ না না। স্যার। তো না না যখন না, শুভ এটা হয়, শুভ না। তখন কিন্তু ওই যে শুভত্বের জায়গায় এ বাধার সৃষ্টি করবে, তার মতটা ঘুরিয়ে দেবে, এটি কিন্তু চন্দ্র তখন নীরব থেকে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে সে এই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারলে ওই জাতককে কিন্তু উপকৃত করবে। এই স্যার ওই ক্ষেত্রে যদি স্টার থাকে, কোন জায়গায় স্টার? চন্দ্রের ক্ষেত্রে ওই যে চন্দ্রের ক্ষেত্রে ওই মানে ওই রেখাটা এসে একটা স্টারে মিলিত হইলো, তখন স্টারে মিলিত হলে যে কোনো ক্ষেত্রে যখন স্টার হবে, তারকা চিহ্ন হবে। তারকা মিলিত। চিহ্ন ক্ষেত্রগত অশুভত্ব দূর করে, আচ্ছা ক্ষেত্রকে আচ্ছা আচ্ছা। আলোকিত করে, গ্রহকে আলোকিত করে। অর্থাৎ তারকা চিহ্ন, নক্ষত্র চিহ্ন, এগুলো ওই ক্ষেত্রকে আলোকিত করবে। তখন না সে আলোকিত হবে। ওই যে যখন রাজা যুদ্ধ থেকে ফিরে এলো, ফিরিয়ে আনতে সক্ষম হলাম, সক্ষম হলে তখন না সেই ব্যক্তিকে আমরা আর ওই যুদ্ধ, রক্তপাত এগুলো দেখলাম না। তার মানে কি? একটি শান্তিতে সহযোগিতা করলো। কিন্তু মনে রাখতে হবে যে শিরোরেখা ভাগ্যরেখার পরে এসে যদি দ্বিখণ্ডিত হয়ে চন্দ্রের ক্ষেত্রে যায়, তখন না সেটি শুভকারক হবে, নচেত কিন্তু নয়।
এই শিরোরেখা যদি এইখান থেকে ধরেন, যখন ভাগ্যরেখার ক্লাস হবে তখন জানবেন এই যে ভাগ্যরেখাকে উঠায় দিলেন, আবার আয়ু রেখার সঙ্গে ভাগ্যরেখাকে উঠিয়ে দিলেন, কিন্তু ভাগ্যরেখা বের করে যে নামলেই একমাত্র শিরোরেখার দ্বিখণ্ডিততা শুভ ফল দিতে পারে। আমরা যত জায়গায় শিরোরেখার দ্বিখণ্ডন, এই যে উপরের দিকে যাওয়ার শুভ ফল দেয় না, আবার উপরের দিকে গেল শুভ ফল দেয় না, কেন দেয় না? শিরোরেখাটির উৎপত্তি কোথা থেকে? এটি রাহুর ক্ষেত্র থেকে, এটি মাথায় রাখতে হবে। অর্থাৎ এইবার রাহুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক কি, রাহুর সঙ্গে চন্দ্রের সম্পর্ক কি, রাহুর সঙ্গে কেতুর সম্পর্ক কি? এটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বলেই তো দিতে পারি যে শিরোরেখা মানুষের যে মস্তিষ্ককে গাইড করে, মূল যন্ত্র মস্তিষ্ক, সেই মূল যন্ত্রে বিশেষ করে যন্ত্র কিন্তু ঈশ্বর দিয়েছে যে ফুলের বাগান সবার মনেই থাকে, ফুল ফোটাতে সবাই নাহি পারে। আমরা যে বলি ওই ছেলেটার ব্রেন খারাপ, ওর মাথায় গোবর ভরা, ও কিছু মাথায় ঢোকে না, এই কথাগুলো কিন্তু আমরা সঠিক বলি না। কারণ সৃষ্টিকর্তা কিন্তু মস্তিষ্কের সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিয়েছে, আমরা সেটিকে জাগ্রত করতে পারছি কি পারছি না সেটা আমাদের ব্যর্থতা। তাহলে মস্তিষ্কে সব যন্ত্র রয়েছে, আমরা পারছি না কেন? মস্তিষ্ক রেখা রাহুর ক্ষেত্র থেকে এসে তার সঙ্গে সম্পর্ক মঙ্গলের খারাপ, সম্পর্ক হচ্ছে চন্দ্রের খারাপ, কেতু। এর মধ্যে চন্দ্রটা সে মমত্ব দিয়ে মাতৃভাষা, মাতৃশিক্ষা, মাতৃ আদর্শ দিয়ে সে শান্ত করে কিছুটা তাকে লাভবান করে বা তার মস্তিষ্ক শুভ করে। তাহলে এইবার দুনিয়ার বুকে বুঝতে হবে, সব বুঝতে হবে। দুনিয়ার বুকে সবাই কি নোবেল পেয়েছে? কয়জন মানুষ নোবেল পায়? কয়জন মানুষ উচ্চশিক্ষিত হয়? কয়জন মানুষ শিক্ষক হয়? শিক্ষক বেশি হয় না ছাত্র বেশি হয়? ছাত্র, স্টুডেন্ট বেশি হয়। শ্যামল কান্তি মণ্ডল, আপনার ঘুম কেন চোখে? হ্যাঁ, আসলে অনেকগুলো শোক অতিক্রম করছে। আমার স্কুলের হেড স্যার মারা গেছে, সঙ্গে আমার এক বৌমা মারা গেল আজকে এই ইস, 28 তারিখে। আচ্ছা আচ্ছা, দিব্যান অবশ্য তো। তাহলে হ্যাঁ, ঠিক আছে। তো যদি আমাদের ধরেন ওই যে সেই জায়গা থেকে এই শিরোরেখা আমাদের বাঁচিয়ে নিয়ে আসবে, ওই মস্তিষ্ককে শুভ করবে। আরে শুভ থাকলে তো সে শুভ হবে, কিন্তু শুভ থাকবে কিন্তু 100 বা 1000 শিরোরেখায় ত্রুটি থাকবেই থাকবে। যদি না থাকতো তাহলে সবাই ওই গবেষক হতো, সবাই আবিষ্কারক হতো, সবাই তার মস্তিষ্ক বড় জায়গায় নিত, সবাই ধরেন অমিতাভ বচ্চন বা ওই ইয়ে হতো, বা সবাই ধরেন ওই পিসি রায়, আচার্য প্রফুল্ল রায়, বা ধরেন গ্যালিলিও ইয়ে, এইগুলো হতো। কিন্তু তা কিন্তু হয়নি। অর্থাৎ মস্তিষ্ককে চালিত করতে হবে। মস্তিষ্ককে যখন যেভাবে চালনা করব মস্তিষ্ক সেই দিকে যাবে। তার জন্য মস্তিষ্ক রেখা বিচারের সময় আমাদের হচ্ছে একটির সঙ্গে আরেকটির গবেষণা করতে হবে, যে আমরা কিভাবে গবেষণা করে মানে কোন দিকে গেলে কি হয়, হতে পারে। তার জন্য আমরা প্ল্যানেট নিয়ে বসবো, প্ল্যানেটের দশান্ত দশা নিয়ে বসবো, তার বয়সকালে নিয়ে বসবো, সেই সঙ্গে শিরোরেখার বয়স অনুপাতে আমরা বিচার করতে করতে ধাপে ধাপে এগোবো। আচ্ছা স্যার, হ্যাঁ, ওই রাহুর সঙ্গে তো শনির তো বন্ধুত্ব সম্পর্ক, সেই ক্ষেত্রে যদি রাহু মানে মস্তিষ্ক রেখা যদি শনির ক্ষেত্রে যায়, তাহলে তো হিসেবে উপরে দিয়ে গেলে পজিটিভ দেওয়ার কথা, সেই হিসেবে যদি পজিটিভ থাকে। কোনোদিন শিরোরেখা ঊর্ধ্বগামী হওয়া মানেই অশুভ কারক, প্রথমেই বলেছি হুম। যে অশুভ কারক। তাহলে সে অশুভ কিছু দেবে। এইবার অশুভ কিছু দিল, ধরেন শনি তাকে শুভ দিল, শনি তাকে গৃহবাড়ি ত্যাগ করায় পাহাড়ে নিয়ে বা শ্মশানে নিয়ে সাধনা করালো, বা ধরেন শনি তাকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করালো, আচ্ছা আচ্ছা। তাকে তার শুক্র ভালো, তাকে পড়াশোনা করালো। কিন্তু ধরুন এই যে শিরোরেখা উপরের দিকে গেল, তার মস্তিষ্ক একটা দিকে লেগে থাকার কারণে আমরা ধরেন খেলাধুলা করি না, আমরা গান বাজনা করি না, আমরা রাত দিন ধরে যদি খালি জ্যোতিষ পড়তে থাকি, জ্যোতিষ 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 জ্যোতিষই উচ্চারণ করতে পারবো না করতে করতে, তাহলে কি হবে? তো ওই একটা জিনিসে একঘেয়েমি লেগে থেকে
ওই সাধন ভজনের সিদ্ধি লাভ করবে নাকি সে ছটকে পড়বে? ওই শিরোরেখাই তখন বলে দেবে যে তার অবস্থান কোন জায়গায় যাবে। তখন শনির বিরহ যন্ত্রণা কিন্তু ওই মস্তিষ্কের মধ্যে আঘাত হানবে। যখন মস্তিষ্কে আঘাত হানবে তখন হতে পারে হ্যাঁ সে সক্রেটিস হয়েছে, হতেই পারে, আমি মেনে নিলাম সক্রেটিস হয়েছে, কিন্তু সক্রেটিসকেও কিন্তু হাত পা বেঁধে বা কারাগারে রাখতে হয়েছিল। তাকে কিন্তু স্বেচ্ছায় বিষ পান করিয়ে তাকে মারা হয়েছিল, সে নিজে হাতে ধরে বিষ পান করতে হয়েছিল। এটি কিন্তু মাথায় রাখতে হবে। যত জাতকের শিরোরেখা ঊর্ধ্বগামী পাবেন, মানে যখনই দেখবেন যে শিরোরেখা ঊর্ধ্বগামী হয়েছে বা শিরোরেখার থেকে সমান্তরাল রেখা গিয়ে ঊর্ধ্বগামী হয়েছে, এটা কোনো না কোনো দিক থেকে তার নেগেটিভিটি দেবে। আপনারা বলেন, যেমন গত ক্লাসে বলছিলেন যে স্যার শুধু আমাদের নেগেটিভ দিকই আলোচনা হচ্ছে, কে যেন বলছিলেন। আমি কিন্তু বলবো যে শিরোরেখা যার শুভ, সেই ব্যক্তি খুব কম পাবেন সেই ধরনের ব্যক্তিকে। কম পাবেন কেন? সেই ব্যক্তি তো জ্যোতিষের কাছে আসবে না। যদি আপনারা মনে করেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি বা ভারতের শ্রেষ্ঠ শিল্পপতি আপনাদের কাছে মুকেশ আম্বানি বা শ্রেষ্ঠ ধনী ব্যক্তি আপনাদের কাছে হাত দেখাতে আসছে, আমি বলবো আপনি সফল ব্যক্তি নন। আমার যদি অপরাধ হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বা উনি আপনাকে ডেকে নিয়ে গেছেন যে হাত দেখাতে, উনি হয়তো আপনাকে $500 কোটি দিয়ে দিয়েছেন বা 500 কোটি রুপি দিয়ে দিয়েছেন, আমি বলবো আপনি সফল নন। বরং যদি ভারতীয় ওই সেন্ট্রাল মানে ধরেন সব থেকে বড় যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর আসছেন, বা ধরেন ওই এপিজে আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি, যিনি একজন বিজ্ঞানী, তিনি আসছেন, আমি তখন বলবো যে আপনি গর্বিত মানুষ, উনি জানতে আসছেন। কি বলছে বুঝতে পেরেছেন? অর্থ দিয়ে বিচার নয়, জ্ঞান দিয়ে বিচার। তাহলে এইবার এপিজে আবুল কালাম আজাদ আপনাদের কাছে আসা বা ওই শ্রেষ্ঠ ভার্সিটির চ্যান্সেলর আপনার কাছে আসা মানে কেন আসবে? উনারা তো বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমায় মহান, উনার শিরোরেখা ভালো, মস্তিষ্ক রেখা ভালো, উনি কেন আসবেন? এটি কিন্তু ভাবতে হবে। আসবে কিন্তু যাদের ওই শিরোরেখা খারাপ, যাদের দেখা যাচ্ছে ছেলে নিজের মাথায় নিজে টাকাছে, কেউ দেখা যাচ্ছে হয়তো লেখাপড়া করছে না, তার মনে থাকছে না, তার দেখা যাচ্ছে ওই ভুল পথে যাচ্ছে, নেশা করছে, এই সব লোকজনকে ধরে নিয়ে আসবে জ্যোতিষের কাছে। তাহলে আমরা কি ত্রুটিটা কিন্তু স্যার শিখবো যদি নাকি ভালোটা সেটা শিখবো? কোনটা স্যার যদি শিখবো? অন্য কোনো কারণে যদি আসে সেটা তো আমার ভালো আছে, টুকুরি নাই, তো অন্য কোনো কারণে তো আসতে পারে স্যার সে ব্যক্তি। তার জন্য তো আমাদের আলাদা আলাদা ক্লাস হতেই হবে, এর বাইরে কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা। আর সেই জন্যই কিন্তু আমাদের কৌশল শিখতে হবে, ভাবতে হবে শিরোরেখাটি কোথা থেকে কোথায় গেল, কি হলো, শিরোরেখাটি কি হয়েছে, তার ব্রেনটি কেমন, সে কেমন মানুষ, তার মস্তিষ্ক কেমন। যেমন আপনাদের কাছে একটি লোক এলো হাত দেখাতে, ধরেন সে কম শিক্ষিত না বেশি শিক্ষিত, এটা কি বলতে হবে না? অবশ্যই। হ্যাঁ বলতে হবে না? তারপরে তার মাথাতে বলতে হবে না? তার মস্তিষ্কে কি বলছে, সে কেন আসছে সেটি বলতে হবে না? সেটি ভেবে বের করতে হবে না? এটি বের করা আপনাদের শিরোরেখা, আর ধরা দেবে ওনার শিরোরেখা। তাহলে উনার শিরোরেখা আপনাদের কি ধরতে দিচ্ছে, আর আপনার শিরোরেখা আপনাকে কি ধরতে সহযোগিতা করছে, এই দুটোর মিলন না ঘটলে শিরোরেখা বিচার করে কিন্তু ফলাদেশ মিলানো যাবে না। যেমন ধরুন ধনঞ্জয় বাবু, আমি প্রেডিকশন করছি, ধনঞ্জয় বাবু ধরেন ক্লাস করছেন শিরোরেখা যে মস্তিষ্ক কোন দিকে ধাবিত হচ্ছে, উনি দেখছেন যে ক্লাস এইটা
মহামায়াকে কিভাবে আরাধনা করা যায়, আরেকটু কিভাবে মাতৃ মন্ত্র জপ করা যায়, আরেকটু তন্ত্র মন্ত্র সাধনা করা যায়, ধরেন উনি ওই দিকে চিন্তারত আছে। কিন্তু শিরোরেখা যে কিভাবে মায়ের সাধনার দিকে আমাকে নেবে, তাহলে আমার শিরোরেখা কি চন্দ্রের দিকে দ্বিখণ্ডিত হয়েছে কিনা, চন্দ্র থেকে কোন রেখা গিয়ে সাপোর্ট দিয়েছে কিনা, বা আমার চন্দ্রতে আমাকে বিশেষ করে ওই মাতৃ স্নেহ, মাতৃ ভক্তি, মাতৃ যে আদর্শ, ওই মাতৃ দেবতার প্রতি যে আকর্ষণ এটি তৈরি করেছে কিনা, তার জন্য আমার চন্দ্র কেমন, আমি সেটি একটু দেখি, আমি একটু বুঝি, আমি সেইভাবে ক্লাসে মনোযোগ দিই, তা কিন্তু নয়। উনি কিন্তু ভাবছেন, শুধু ভাবছেন আর ভাবছেন। স্যার আমি একটু অনুমান হয়েছিলাম একটু আগে, আপনি যে বললেন স্যার শিরোরেখা থেকে ঊর্ধ্বগামী রেখা মানে অশুভ। স্যার যদি শিরোরেখা থেকে ঊর্ধ্বগামী রেখা যদি বুধের ক্ষেত্রে যায় আর বুধ তো শুভ থাকে, তাহলে সেক্ষেত্রে স্যার বুধ তো বুদ্ধির কারক গ্রহ, আর শিরোরেখাটা আমাদের হলো মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি। তা সেক্ষেত্রে স্যার তার যদি গবেষণামূলক কাজ, যেমন সায়েন্স সায়েন্স বিজ্ঞান যুক্ত ভিত্তিক গবেষণা, তারপরে আয়ুর্বেদিক যুক্ত গবেষণা, সেই সঙ্গে যদি স্যার শনি রেখা বুধের রেখাটা যদি শুভ হয়, বুধের মধ্য প্রপার্টি যদি শুভ থাকে, সেক্ষেত্রে কি স্যার কোনো শুভ তো দেবে না স্যার, গবেষণামূলক কোনো কাজ বলে কাজ গেছি, দেবে না? এটা বলে গেছি যে ধরেন বুধ শুভ, বুধের ক্ষেত্রে চতুষ্কোণ, বুধের ক্ষেত্রে সুন্দর বুধ রেখা বা সুন্দর বুধ রেখা উঠে গেছে, তখন কিন্তু শুভ দেবে। সুন্দর রবি রেখা আসছে, রবির ক্ষেত্রে ভালো মানে ভালো আছে, রবির ক্ষেত্র ভালো রয়েছে, তখন রবি শুভ ফল দেবে। শিরোরেখা তো শুভ ফল দিচ্ছে না, তখন বুধ তাকে শুভ ফল দিচ্ছে। মঙ্গল যখনই শুভ হচ্ছে তখন শিরোরেখাকে ছোট করে দিচ্ছে, সে তখন কিন্তু এই খাটো করে দিচ্ছে। মঙ্গলের প্রভাব বেশি হওয়ার কারণে শিরোরেখা ছোট হয়ে যাচ্ছে, তখন মঙ্গলের প্রভাবে শিরো বা মস্তিষ্ক প্রভাবান্বিত হচ্ছে। ওইটি বুধের প্রভাবে ওই শিরোরেখা প্রভাবান্বিত হচ্ছে, কিন্তু শিরোরেখা উপরে গিয়ে শিরোরেখা ফল দিচ্ছে না। স্যার এটা যদি ইয়া দিকে নামে, হাতের কনুইয়ের দিকে নামে এই শিরোরেখাটা, তখন চন্দ্রের দিক থেকে হাতের কনুইয়ের দিকে নিচে নামে। কনুইয়ের দিকে মানে কোন দিক বুঝলাম না। হাতের নিচে, একদম নিচের দিকে নেমে। ও এই চন্দ্রের ক্ষেত্রে কথা বলছেন? একদম নিচের দিকে। হ্যাঁ, চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে তাহলে সে আবেগপ্রবণ হবে, দয়ালু হবে, অতিরিক্ত ভাবাবেগ তাকে তখন ক্ষতি করবে। স্যার প্রণাম নেবেন স্যার। হ্যাঁ প্রণাম। স্যার একটা ব্যতিক্রম ধর্মী স্যার, যদি একটু দেখতেন, মানে মানে কোনটা শিরোরেখা এটা বুঝছি না। ও বাবা, আয়ু রেখা হৃদয় রেখার মাঝখান বরাবর যে রেখা থাকবে হাতের মাঝখানে, সেটাই হচ্ছে শিরোরেখা। আপনি ছবিটা দেখেন, এটা কিসে এতক্ষণ ধরে আপনি ওটা নিয়ে ওটার উপর লেখে গেলেছেন তো, 25 বছর, 50 বছর, 75 বছর, 100 বছর, আপনার এটার উপরের লেখায়। কি করে বাবু, আপনি কিসে পাঠাইছেন? কিসে পাঠিয়েছেন? টেলিফোন पे दारा ना जो यार স্যার আমার আমার মাঝখানে একটু লাইনটা ডিস্টার্ব করছিল। একটা বলছিলেন শিরোরেখা ভাগ্যরেখার পরে দ্বিখণ্ডিত হলে শুভ না অশুভ জানি বলছিলেন, একটু আবার বলে দেন। হ্যাঁ, এইবার ভাগ্যরেখার পর থেকে গিয়ে দ্বিখণ্ডিত হয়েছে। তো ভাগ্যরেখার পরে আর ভাগ্যরেখার আগে, ভাগ্যরেখার আগের অংশ রাহু শাসন করবে, পরের অংশ কেতু শাসন করবে, যদিও মাঝখান অংশ কিন্তু কেতু। এই নোটটা করতে হবে যে ভাগ্যরেখার, এই নোটটা করে নিতে হবে কিন্তু। এই যে দ্বিখণ্ডিতটা যদি এই ভাগ্যরেখার আগের থেকে হয়, তাহলে সেটি রাহু শাসন করছে, আর যদি এই মঙ্গলের দিকে ভাগ্যরেখা পার হয়ে গিয়ে দ্বিখণ্ডিত হয়, তখন সেটি কেতু শাসন করছে। তাহলে স্যার পরেরটা শুভ, মানে ভাগ্যরেখার পরে দ্বিখণ্ডিত হলে শুভ? অবশ্যই। ঠিক আছে। এবার প্রথম দিকে দ্বিখণ্ডিত হলে অশুভ।
তখন তাকে কাটবে। এই ব্যাপারে কিছু কিছু কৌশল নিয়ে সুবীর মহন্ত বাবু এবং টিটু দাস বাবু আপনারা শিক্ষার্থীদের চমকালো কিছু দেবেন। মানে কথা হচ্ছে যে শিরোরেখা বিচারের কৌশল বিচার করে দিতে হবে না। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কোনো শিক্ষার্থীকে বিচার করে দিতে হবে না, কোনো শিক্ষার্থীকে না। এটা আমি একেবারে নিশ্চিন্তে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিচার করে দিতে হবে না। বিচার উনরাই শিখে যাবেন, অটো শিখবেন, ওনাদের শিখাতে হবে না, কিন্তু বিচারের কৌশলটা শিখাতে হবে। আমাদের কি হয় এটা বলার দরকার নেই, যে শিরোরেখা এইভাবে গেলে এই হয় বলার দরকার নেই। আমাদের ভাবতে হবে। এই যে আমি বললাম যে প্রথম অংশ রাহু শাসন করবে, দ্বিতীয় অংশ কেতু। এইবার ধরুন আমাদের শিরোরেখা উঠেছে এই শুক্রের ক্ষেত্র থেকে, উঠে গিয়ে তারপরে গেছে মঙ্গলের ক্ষেত্রে, কিন্তু খণ্ডিত হয়েছে ওই ভাগ্যরেখার পরে গিয়ে বা আগের অংশে। তাহলে কি তাকে একটু বোঝাবেন না যে তার শিরোরেখাটি উঠেছেই হচ্ছে এইভাবে, এইবার ভাগ্যরেখার থেকে উঠে এই খণ্ডিত হয়েছে। তাহলে এই জাতকের যে শুক্র ক্ষেত্র থেকে যে শিরোরেখা উঠলো, এটি কি শিরোরেখা না এটা শুক্রের প্রভাব রেখা না ছায়াপথ রেখা? এটি একটু চিনিয়ে দেবেন না? যদি চিনিয়ে দেন তাহলে এটি শিরোরেখা বলে যেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা ভুল না করে। শিরোরেখা কখনোই কিন্তু শুক্রক্ষেত্র থেকে উঠবে না। নিয়ম হচ্ছে হয় আয়ুরেখার সাথে যুক্ত, নচেত আয়ুরেখা মুক্ত। এই দুইভাবে শিরোরেখা উঠবে। আয়ুরেখার সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে উঠবে, আর নচেত সে বৃহস্পতির দিকে উপর থেকে উঠবে। এইবার তার নিচের থেকে যদি রেখা ওঠে, এই শিরোরেখা আমরা মনে করলাম এখান থেকে শিরোরেখা আসছে, ভালো করে দেখুন এই যে আয়ুরেখার নিচে, এটি কিন্তু রাহুর ক্ষেত্র থেকে রাহুর ছায়াপথ রেখা আসছে, এটি কিন্তু শিরোরেখা না। এটি কিন্তু বুঝতে হবে, ওটা রাহু রেখা। অনেকে বলবেন যে আমাদের হাতের গোড়ায় শিরোরেখা উঠেছে, কিন্তু এটা নিচের থেকে উঠেছে ওই যে ইয়ে দেবদাস দেবদাস কার্জি বাবু হাতের রেখাটি কেমন হয়েছে, ধরেন এই রকম শিরোরেখা হয়েছে, এই জায়গা থেকে আরেকটি রেখা আটকে দিয়েছে। এই উনি মনে করছেন যে এইটা আয়ুরেখা, আর এইটা মনে হয় শিরোরেখা এসে আয়ুরেখার সঙ্গে মিলিত হয়েছে, আর আরেকটি শিরোরেখা মনে হয় আসছেন। কিন্তু না, উনার হাতে কিন্তু এটি রাহুর ক্ষেত্র থেকে রেখা এসে আয়ুরেখায় মিলিত হয়েছে, আর তার শিরোরেখা আয়ুরেখা কিন্তু ওইখানে। অর্থাৎ নিচের রেখাটি কিন্তু রাহুর রেখা, যে রেখাটি আসবে নিচে থেকে সেটি শুক্রের ক্ষেত্র থেকে আসলে শুক্র রেখা, এভাবে কিন্তু বিচার হবে। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে স্যার পেরেছি স্যার। এটা যে শিরোরেখার ব্যাপার, তো মানুষের যে মেন্টাল হওয়া বা মাথা খারাপ হওয়া, মাথা কাজ না করা, এটা কি রকম করে বোঝা যাবে? আরে যন্ত্রণা রে! এটা বৃহস্পতির কারণে। শিরোরেখা মানে মস্তিষ্ক, মস্তিষ্ক ভালো হবে না খারাপ হবে সেটা বুঝতে হবে। ওই তার জন্য শিরোরেখার ত্রুটি দেখতে হবে। শিরোরেখার ত্রুটি দেখে আমরা এই লগ্ন সাপেক্ষে, যদি রবি যেহেতু মস্তিষ্কের কারক গ্রহ, ওই রবি কিনা যদি 6 এবং 8 নাম্বার ঘরে থেকে, ধরেন রবির শত্রু গ্রহ কি, রবির শত্রু গ্রহ কি বলেন, আপনি বলেন। ধনঞ্জয়, শনি স্যার, শনি 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 ধনঞ্জয় শনি রায়, স্যার। আর কি? শনি রাহু। আর শুক্র আছে না সাথে? স্যার হ্যাঁ, শুক্র, তারপর বুধ। বুধ না, বুধ না, এত কেন? শুক্র শুক্র শনি শুক্র শনি শুক্র রাহু। রাহু কেতু। শনি আর শুক্র। তাহলে ধরেন যে এই লগ্নের এই শনির গৃহে শনি যুক্ত হয়ে রবি বসে আছে অষ্টমী, বা ধরেন এই ষষ্ঠে শনি যুক্ত হয়ে বসে আছে বা শুক্র যুক্ত হয়ে বসে আছে, তখন কিন্তু ওই লোকের মস্তিষ্ক, যেমন দেখা যাচ্ছে কেউ আছে না, অমুক মেয়েকে না এনে দিলে শালা গলায় দড়ি দিয়ে মরে যাবে, তারপরে প্রেশার এমন ভাবে দিচ্ছে, না হলে কিন্তু এই মদের মানে বিষের বোতল খেয়ে নিলাম, কিন্তু আছে না দুনিয়ায় কত রকম মানে ব্রেনের ইফেক্টধারী লোক আছে। সেটিকে ভাবতে হবে যে মানুষ কেন ওই দিকে যাচ্ছে। ও ওই যে মানে
ধুত্তরি বিষের বোতল না দেখিয়ে বাবা মাকে আবার ছুরি দেখাতে পারতো না, যে আমি কিন্তু খবরদার যদি ওই মেয়ে না এনে দাও তাহলে আমি কিন্তু ছুরি দিয়ে গলা কেটে দেবো। তা না করে সে বিষের বোতল কেন দেখালো? আবার গলায় দড়ি দিয়ে দরজা জানলা আটকে দিয়ে গলায় দড়ি দিতে কেন গেল এটি বুঝতে হবে। বা সে জলে ঝাঁপ দিতে কেন গেল, ব্রিজের পথ দিয়ে ঝাঁপ দিল কেন এটি বুঝতে হবে। এই যে কোন দিক থেকে আসবে আমার সেই সেই পাগল কোন দিকে, ওই কোন দিক বিচার করতে হবে ওইটা শিখতে হবে। তাহলে না আমরা দিক একে একে সকল দিকগুলো খুঁজে পাবো।